আমরা এবার স্কুল পর্যায়ের ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের ইংরেজি অংশ নিয়ে আলোচনা করব। তা দেখো, প্রথম প্রশ্নে বলা আছে কি এডুকেটিং অল পিপল ড্যাশ এ ম্যামথ টাস্ক। এখানে দেখো ম্যামথ শব্দের অর্থ কি বিরাট বা বিশাল, আর টাস্ক শব্দের অর্থ কি কাজ। তো এখানে আমাদের একটা ভার বসাতে হবে। এখানে কি আর বসবে, না ইজ বসবে, না বি বসবে, নাকি হ্যাম বসবে। তো দেখো, আমরা যদি অল পিপলটারে যদি সাবজেক্ট ধরি তাহলে আমাদের এখানে আর বসবে, কিন্তু অল পিপলের যদি আমরা সাবজেক্ট ধরি তখন সেন্টেন্সটি কেমন হয় দেখো দি, অল পিপল আর এ ম্যামথ টাস্ক, মানে সকল জনগণ একটি বিরাট কাজ। এরকম কি কোনো বাক্য হয়? এরকম কলম কিন্তু বাক্য হয় না। কিন্তু দেখো এডুকেটিং, এডুকেটিং মানে কি শিক্ষা দান করা। তাহলে আমরা যদি বলি এডুকেটিং এ ম্যামথ টাস্ক বা এডুকেটিং ইজ এ ম্যামথ টাস্ক, তখন কিন্তু আমাদের অর্থটা এমন দাঁড়ায় যে শিক্ষাদান একটি মহৎ কাজ বা বিরাট কাজ। তাহলে আমাদের এডুকেটিং যখন আমরা সাবজেক্ট ধরতেছি, সেই হিসাবে আমরা যখন ভাব নিছি, তখন কিন্তু আমাদের বাক্যটি একটি পূর্ণতা পাচ্ছে। তার মানে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে এডুকেটিং। দেখো এখানে এডুকেটিং হচ্ছে আমাদের জেরান্ড, কারণ কি এখানে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে এবং এটি হচ্ছে নাউন হিসেবে কাজ করতেছে। তাহলে এডুকেটিং অল পিপল, এই পুরোটুকু হচ্ছে আমাদের জেরান্ড ফ্রেজ। আর জেরান্ড ফ্রেজের পরে যদি আমাদের ভার্ব আনতে হয়, তাহলে ভার্বটা অবশ্যই আমাদের সিঙ্গুলার হবে। শুধু জেরান্ড ফ্রেজ না, জেরান্ড ফ্রেজ বলো, ইনফিনিটিভ ফ্রেজ বলো, এদের পরে যদি আমাদের ভার্ব আনতে হয় তবে আমরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব নিয়ে আসি। কারণ কি জানো, এই জেরান্ড ফ্রেজ বা আমাদের হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ যদি কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন এই পুরো বাক্যটিকে একটি মাত্র কাজ করা বা ধারণাকে নির্দেশ করে। তো দেখো এডুকেটিং অল পিপল মানে সকল জনগণকে শিক্ষা দান করা বা শিক্ষিত করা, এটা হলাম একটা কাজ। এই জন্য আমাদের ভাবতে হবে ইজ। তাহলে এডুকেটিং অল পিপল এই ম্যামথ টাস্ক। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? খ। দেখো ২ নম্বরে কি বলা আছে, ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডেথ। তো দেখো এখানে এসকেপ মানে কি, এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া। তো দেখো নো এসকেপ মানে কি, হ্যাজ নো এসকেপ মানে পালিয়ে না যাওয়া। তাহলে ম্যান পালিয়ে যেতে পারবে না, ড্যাশ ডেথ মানে কি ফ্রম ডেথ, মানে মৃত্যু থেকে মানুষ পালিয়ে যেতে পারবে না। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে কি এসকেপ ফর, মানে পালিয়ে যাওয়া। যেটা এখানে নো এসকেপ আছে, তাহলে কি পালিয়ে যেতে পারবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? ২ এর খ। দেখো ৩ নম্বর কি বলা আছে, টুডে দি ওয়ার্ল্ড ইজ প্যাসিং থ্রু ড্যাশ জাংচার। তা দেখো এখানে বলা আছে কি টুডে মানে কি আজ, দি ওয়ার্ল্ড মানে কি বিশ্ব, তার মানে কি আজ বিশ্ব, ইজ প্যাসিং মানে আজ বিশ্ব অতিক্রম করছে, থ্রো মানে মধ্য দিয়ে, ড্যাশে জাংচার এটা হবে হচ্ছে ক্রিটিক্যাল জাংচার মানে কি সংকটকালীন অবস্থা বা সংকটকালীন মুহূর্ত। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা হবে কি আজ বিশ্ব এক সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে অতিক্রম করছে। তাহলে আমাদের ৩ এর অ্যান্সার হবে কত? ঘ। দেখো ৪ নম্বর কি বলা, দি ওল্ড ম্যান ক্যান নট হেল্প ড্যাশ এ কাপ অফ টি। তা মনে রাখবে কোনো একটা সেন্টেন্সে যদি ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, তারপর উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, এরকম যদি কোনো শব্দ অংশ আসে, তখন এর পরে হচ্ছে আমরা ভার্বের সাথে আইনজি যুক্ত করব। তা দেখো একটা মাত্র অপশনে ভার্বের সাথে আইনজি যুক্ত করা আছে, তা আমাদের অ্যান্সার হবে ৪ এর ঘ। ৫ নম্বরে দেখো কি বলা আছে, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। এখানে কি হবে দেখো, এই যে মিল্ক কিন্তু আনকাউন্টেবল নাউন। এখন কিছু অর্থ বোঝাতে আমরা সাধারণত ২টা ওয়ার্ড ব্যবহার করি, একটা হচ্ছে লিটিল ব্যবহার করি আর একটা হচ্ছে ফিউ। কিছু অর্থ বলতে কি মানে খুবই সামান্য অর্থ বোঝাতে আমরা হচ্ছে লিটিল বা ফিউ আমরা ব্যবহার করি, বা ভেরি ফিউ বা ভেরি লিটিল আমরা ব্যবহার করি। কিন্তু বিষয়টা হচ্ছে কি এই যে ভেরি ফিউ ব্যবহার করি আমরা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু ভেরি লিটিল আমরা ব্যবহার করি হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে দেয়ার ইজ ভেরি লিটিল মিল্ক ইন দ্য বোতল, মানে এখানে বোতলের মধ্যে খুবই সামান্য পরিমাণ বা খুবই সামান্য কিছু পরিমাণ মিল্ক বা দুধ আছে। তাহলে আমাদের ৫-এর অ্যান্সার হবে কত? গ। ৬ নম্বর দেখো বলা আছে কি কলমটি তার। এখন কলমটি তার এর অর্থ মানে কি কলমটি হচ্ছে তার নিজের। তাহলে এই ক্ষেত্রে আসলে দুটো অ্যান্সার হতেই পারে, হি ইজ দ্য ওনার অফ দ্য পেন এটা হতে পারে, হি বিলংস টু দ্য পেন এটা হতে পারে। কারণ বিলংস টু মানে হচ্ছে কোনো কিছু অধিকারে থাকা, আবার ওনার অফ দ্য পেনও করলাম আমাদের অ্যান্সার হতে পারে। তাহলে আমাদের অ্যান্সার করলাম দুটোই সঠিক। দেখো ৭ নম্বরে কি বলা,
বিনয় মহত্বের ভূষণ, তাহলে এটা হচ্ছে আমাদের ইংরেজি ট্রান্সলেশন করতে হবে। তো দেখো আমাদের কি হতে পারে, এখানে মডেস্টি, তারপরে আছে ইজ এম্বেলিশমেন্ট অফ গ্রেটনেস, তাহলে সাঁতার হবে কত আমাদের ঘ। কারণ কি দেখো এখানে মডেস্টি কি, মডেস্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন কি কখনো প্লুরাল হয় না, কখনো কলম প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউন কলম সর্বদা সিঙ্গুলার হয়, ঠিক আছে। এখানে দেখো মডেস্টি, এই মডেস্টি কলম মহত্ব, এই মডেস্টি আমাদের কি সবসময় সিঙ্গুলার, তো আমাদের ভার্ব হবে কি ইজ হবে। তারপর দেখো এখানে দেওয়া আছে কি এম্বেলিশমেন্ট অফ গ্রেটনেস, তো মনে রাখবে কি এম্বেলিশমেন্ট অফ মানে হচ্ছে ভূষণ বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা, তাহলে এম্বেলিশমেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমাদের অফ হবে। আর এখানে মডেস্টি আর এটা কলম আমাদের হবে না, কারণ মডেস্টির পরে আমাদের অবশ্যই কি ভার্ব আসবে, সিঙ্গুলার ভার্ব আসবে, যেহেতু মডেস্টি হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো 8 নম্বর কি বলা আছে, কেটলিতে পানি টকবক করছে, তা মনে রাখবে কি সিমারিং শব্দের অর্থ হচ্ছে টকবক করা, তাহলে আমাদের অ্যান্সার হবে ক, দি ওয়াটার ইজ সিমারিং ইন অফ দ্য কেটেল। দেখো 9 নম্বরে কি বলা আছে, ট্রেনটি ঢাকা যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন করতে হবে। তো কোন স্থানের উদ্দেশ্যে যাত্রা করাতে আমরা সাধারণত বাউন্ড ফর ব্যবহৃত করি, বাউন্ড মানে হচ্ছে গমনরত। তো দেখো আমাদের একটা মাত্র অপশনে বাউন্ড ফর দিয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কত 9 এর খ। দেখো 10 নম্বরে কি বলা আছে, দি শার্ট ইজ ড্যাশ, তো মনে রাখবে কি কোনো কিছুর মনের মতো হওয়া বা কোনো কিছু পছন্দ হওয়ার ক্ষেত্রে আফটার সামন টেস্ট ব্যবহৃত হয়। তো এখানে দেখো আফটার মাই টেস্ট দিয়ে আছে, তাহলে আমাদের 10-এর অ্যান্সার হবে কত খ, মানে শার্টটি একেবারে আমার মনের মতো হয়েছিল, এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে কত 10-এর ক। দেখো 11 নম্বরে কি বলা, হোয়াট ইজ দ্য মিনিং অফ পিরিয়ড টু, তা পিরিয়ড টু মানে হচ্ছে কি পূর্বে, তো এখানে দেখো ওয়ান মানে কি উপরে, আফটার মানে কি পরে, বিফোর মানে পূর্বে, বিফোর মানে করলাম আমাদের পূর্বে বা আগে, তাহলে আমাদের অ্যান্সার হবে কত গ। দেখো 12 নম্বরে বলা আছে কি দি সাফারিং অফ দ্য পুয়ার ম্যান ড্যাশ, তা দেখো দি সাফারিং, এখানে সাফারিং শব্দের অর্থ হচ্ছে ভোগান্তি। কেন, দেখো এখানে আমরা জানি কি সাফার শব্দের অর্থ কি ভোগ করা বা সহ্য করা, আর ভার্বের সাথে যদি আইন যে যুক্ত হয় সেটি নাউনের কাজ করে তখন কলম তাকে আমরা জেরান বলে। তাহলে দি সাফারিং অফ দ্য পুয়ার ম্যান মানে কি গরিব মানুষের ভোগান্তি, তাহলে এটা কি আমাদের একটা নাউন ফ্রেজ, আর যেহেতু এটা নাউন ফ্রেজ আর এটা হচ্ছে একটা মাত্র ধারণাকে নির্দেশ করতেছে, তাহলে এটা কি আমাদের সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বও কি হবে সিঙ্গুলার। আর মনে রাখবা পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের শেষে একটা এস থাকে, যেরকম দেখো ইজ শেষে এস আছে, ওয়াজ শেষে কলম ইজ আছে, হ্যাজ শেষে কিন্তু আমাদের ইজ আছে, এখানে দেখো বেগার্স শেষে আমাদের এস আছে না, তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। তাহলে আমাদের অ্যান্সার হবে কি দি সাফারিং অফ দ্য পুয়ার ম্যান বেগার্স ডিসক্রিপশন, মানে গরিব মানুষের ভোগান্তি বর্ণনা করা যায় না, বা গরিব মানুষের ভোগান্তি হচ্ছে বর্ণনাতীত, তাহলে 12 অ্যান্সার হবে কত আমাদের খ। দেখো 13 নম্বরে কি বলা আছে, আই উইশ আই হ্যাড সিন ইউ বিফোর, একে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স করা লাগবে। তা দেখো আমরা আই উইশের পরিবর্তে ইফ বসাতে পারি অথবা আমরা হ্যাড বসাতে পারি, যদি আমরা হ্যাড বসাই তাহলে পরবর্তীতে হ্যাড আর আমরা বসাবো না। তো দেখো আই উইশের পরে আমরা প্রথমে ইফ বসে রেখে ঘ নম্বর অপশন আছে ইফ আই সিন ইউ বিফোর, কিন্তু এখানে তো হ্যাড আছে, হ্যাড কি এখানে আছে নেই, যদি এখানে হ্যাড থাকতো তাহলে আমাদের অ্যান্সার হতো কত ঘ, যেহেতু আমাদের এখানে হ্যাড নেই, হ্যাড মিসিং আছে, তাহলে আমাদের ঘ নম্বর অ্যান্সার হবে না। তো দেখো আয়ুষের পরিবর্তে আমরা হ্যাডও আনতে পারি, তাহলে পরবর্তীতে এই হ্যাডটা কলম আমাদের আর আনার কোনো প্রয়োজন নেই। তো দেখো অ্যান্সার হবে আমাদের খ, হ্যাড আই সিন ইউ বিফোর। তো দেখো 14 নম্বরে কি বলা আছে, বিসাইডস গোয়িং টু দ্য বুক ফেয়ার আই বট এ নাম্বার অফ বুকস, এখানে দেখো নাম্বার অফ বুকসের কথা বলা আছে বা এই নাম্বার অফ বুকের কথা বলা আছে, এখানে কলম অবশ্যই আমাদের এস হবে, কারণ দেখো এই নাম্বার অফ বুকস মানে কি কিছু সংখ্যক বই, এই জন্য আমাদের এখানে হচ্ছে প্লুরাল হবে। তা দেখো আমাদের যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে তার মানে কি মাঝে অবশ্যই এন বা টরের তিনটের একটা যে কোনো একটা থাকবে। তা দেখো গ নম্বর অপশনে কলম এন বা টর নেই, তাহলে অপশনগুলো কাটা, ঘ নম্বরও নেই। তা দেখো খ নম্বরে কি বলা আছে, আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার অ্যান্ড বট এ নাম্বার অফ বুকস, এখানে কলম অ্যান্ড আছে, আবার এখানে নাম্বার অফ বুকস সেটাও ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার কত খ।
ক নম্বর কি বলা দেখো, আই নট অনলি ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার বাট অলসো বট এ নাম্বার অফ বুক। এখানে কিন্তু বুক দেয়, কিন্তু আমাদের তো বুক হবে না, হবে কি বুকস হবে। তো আমাদের অ্যান্সার হবে কত 14 খ। দেখো 15 নম্বর কি বলা আছে, ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটল। এখানে একটু বানান ভুল আছে, এখানে হবে কি ইউর পেমেন্ট টু লিটল। এক্ষেত্রে আমাদের মূলত প্যাসিভ করা লাগবে। তা দেখো প্যাসিভ করার নিয়ম কি, প্রথমে হচ্ছে আমাদের আবার এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে প্রথমে আমরা কি অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। তো এখানে দেখো ইউর পেমেন্ট কিন্তু আমাদের এই বাক্যের কি অবজেক্ট, তাহলে এই বাক্যে যেহেতু অবজেক্ট, তাহলে আমরা যখন প্যাসিভ করব সেটা হয়ে যাবে কি আমাদের সাবজেক্ট। তাহলে আমরা এই ইয়ার পেমেন্টটাকে সাবজেক্ট ধরবো, তাহলে ইয়ার পেমেন্ট তোমার বেতন, এটা কি একটা মাত্র বেতনের কথাই বলতেছে, তাহলে এটা কি সিঙ্গুলার, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আসবে কি ইজ আসবে, তাহলে ইজ ইয়ার পেমেন্ট আমাদের হবে। তাহলে দেখো আমাদের অপশন হবে কত ক। আর কলম হচ্ছে না, তাহলে খ আর গ মুহূর্তে কাটা। ঘ কিন্তু আমাদের হতে পারে ইজ ইয়ার পেমেন্ট ফাউন্ড, কিন্তু এখানে দেখো ফাউন্ড টু লিটল টু ইউ হবে, শুধুমাত্র টু কলম হয় না, টু এর পরে অবশ্যই আমাদের টু আনা লাগবে। তাহলে আমাদের সব দিক থেকে বিবেচনা করে পুনঃ অ্যান্সার হবে ক। দেখো 16 নম্বরে কি বলা আছে, দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য গ্লাস। এক্ষেত্রে আমাদের ইন্টারগেটিভ করা লাগবে। তাহলে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে আমরা করবো কি অক্সিলারি ভার্বটা জাস্ট সামনে নিয়ে আসবো। আর এটা যদি হ্যাঁ বোধক হয় তখন আমরা না বোধক করবো, আর যদি না বোধক হয় তখন আমরা হ্যাঁ বোধক করবো। কিন্তু দেখো লিটিল কলম একটি নেতিবাচক শব্দ, কারণ লিটিল মানে কি সামান্য বা নেই বললেই চলে। তাহলে এটা কলম আমাদের নেতিবাচক শব্দ, এই জন্য আমাদের ইজ নট আনার কোনো প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র ইজ নিয়ে আসবো। তাহলে ইজ তারপর দেয়ার, এই যে লিটিল আছে না এর বিপরীতার্থক শব্দ আসবে এনি মিল্ক ইন দ্য গ্লাস। তাহলে আমাদের অ্যান্সার হবে কত গ। দেখো 17 নম্বরে বলা আছে আই নো হিম বেটার দেন ইউ। তাহলে একে হচ্ছে আমাদের পজিটিভ করা লাগবে। আর যদি দুটি ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে তখন পজিটিভ করার নিয়ম আছে, প্রথমে তুমি দ্বিতীয় সাবজেক্টটা নিয়ে আসবা, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব নিয়ে আসবা। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তুমি টেন্স অনুসারে ডু ডাজ ডিড আনবা। এরপরে যদি কিছু থেকে যায় সেই অংশটুকু তুমি বসিয়ে দিবা। এরপর হচ্ছে তুমি সো বা অ্যাজ আনবা, তারপর ডিগ্রি পজিটিভ ফর্ম বসাবা, এরপরে অ্যাজ বসে তুমি হচ্ছে প্রথম সাবজেক্টটা বসিয়ে দিবা। তা দেখো আমাদের এখানে দ্বিতীয় সাবজেক্ট করলাম ইউ, তাহলে আমরা প্রথমে নিয়ে আসলাম কি ইউ। এখন দেখো এই বাক্যে কি আমাদের অক্সিলারি ভার্ব আছে নেই, তাহলে আমরা টেন্স অনুসারে ডু ডাজ ডিড আনবো। তাহলে এখানে যেহেতু নো আছে তাহলে আমরা ডু নিয়ে আসবো। আর এই সেন্টেন্সটা কি হ্যাঁ বোধক, মানে এই সেন্টেন্সে কি নট নেই, তাহলে আমরা নট নিয়ে আসবো। তাহলে এই ডু নট নো হিম, আমাকে এক্সট্রা হয়ে গেছে কি নো হিম, সেটুকু আমরা রেখে দিলাম। তারপর হচ্ছে আমরা অ্যাস নিয়ে আসবো। তাহলে ইউ ডু নট নো হিম অ্যাজ। তো দেখো চারোটা অপশন করলাম, এই পর্যন্ত ঠিক আছে। এখানে গুড হবে নাকি ওয়েল হবে। তা গুড আর ওয়েলের ব্যবহারটা কেমন, যদি নাউনকে মডিফাই করে তখন কলম গুড হয়, আর যদি আমাদের ভার্বকে মডিফাই করে তখন আমরা হচ্ছে ওয়েল দেই। যেরকম দেখো আমরা কলম বলি হি ইজ এ গুড বয়, তাহলে সে একটা কি ভালো ছেলে, তাহলে এটা কি তাকে হচ্ছে তোমার নির্দেশ করতেছে বা মডিফাই করতেছে। কিন্তু আমরা যদি বলি হি ওয়ার্কস ওয়েল, মানে সে ভালো কাজ করে, এখানে ভালো কাজ করা, এখানে ভালো বলতে গেলাম তোমার কাজকে মডিফাই করে, তার মানে নাউনকে যদি মডিফাই করে তখন আমরা গুড বসাবো, আর যদি ভার্বকে মডিফাই করে তাহলে আমরা ওয়েল বসাবো। তাহলে আমাদের এই যে গুড কলাম অপশনটা হবে না। দেখো ওয়েল এস আই, মানে প্রথম সাবজেক্ট কি আই, তাই আমরা আই বসিয়ে দেবো। তাহলে অ্যান্সার হবে কত আমাদের খ। গ নম্বর কেন হচ্ছে না, এখানে ওয়েল আছে কিন্তু এখানে মিড আছে, এখানে করলাম আমাদের এই আয়ের অবজেক্টিভ ফর্ম বসবে না, সরাসরি আপনাদের প্রথম সাবজেক্টটা বসে যাবে। তো এখানে ঘ নম্বর অপশনে করলাম সিম্বল দেওয়া আছে। তাহলে 17 অ্যান্সার হবে কত আমাদের খ। 18 নম্বর দেখো কি বলা আছে, আই এম শিওর হি ড্যাশ দ্য এক্সামিনেশন। তাহলে এখানে আমাদের কি হবে, তো দেখো আই এম শিওর মানে কি আমি নিশ্চিত, তাহলে আমি নিশ্চিত মানে কি সে পরীক্ষায় পাশ করবে এরকম কোনো একটা কিছু। তার মানে কি পরবর্তী যে ক্লজটা হবে সেটা হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কত 18 ক। তাহলে আই এম শিওর মানে আমি নিশ্চিত, হি উইল পাস দ্য এক্সামিনেশন মানে সে হচ্ছে পরীক্ষায় পাশ করবে। দেখো 19 নম্বরে কি দেওয়া আছে, ওয়াক কেয়ারফুলি লেস্ট। আর লেস্ট থাকলে আমরা কি জানি শুড বসবে অবশ্যই। তাহলে আমাদের দেখো একটা মাত্র অপশনে শুড আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কত খ। 20 নম্বরে দেখো কি বলা আছে, পিপল টক হিজ কাউরেজ ইভেন আফটার হিজ ডেথ। তাহলে আমাদের এখানে কি হবে, তো দেখো এখানে আমাদের কারো বা কোনো কিছু সম্পর্কে যদি কোনো কথা বলা হয় তাহলে আমরা টক অফ ব্যবহার করে থাকি। তো দেখো পিপল টক অফ হিজ কাউরেজ ইভেন আফটার হিজ ডেথ, তাহলে আমাদের অ্যান্সার হবে কত ক। দেখো 21 নম্বরে কি দেওয়া আছে,
দে আর ফোর্থ অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশ। তো মনে রাখবা ভগ্নাংশ বা শতকরার পরের নাউনটি হবে হচ্ছে সাবজেক্ট। তো দেখো দে আর ফোর্থ না, এটা কি ভগ্নাংশ, তাহলে পরের সাবজেক্ট কোনটা হবে বা পরের নাউনটি কোনটা, দি ওয়ার্ক, তাহলে এটাই করলাম আমাদের সাবজেক্ট। তাহলে দি ওয়ার্ক আমাদের সাবজেক্ট, তাহলে এখানে দেখো ফিনিশড, এখানে করলাম ভি3 দেওয়া আছে, তাহলে এর আগে কি হবে আমাদের হ্যাজ বসবে, কারণ দি ওয়ার্ক এটা কি সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার তাহলে আমাদের তো আর হ্যাভ বসবে না, আমাদের বসবে কি হ্যাজ। তাহলে আমাদের 21-এর অ্যান্সার হবে কত, ঘ। দেখো 22 নম্বর কি বলা আছে, উই ফিল ভেরি টায়ার্ড, দ্য ওয়ার্ড টায়ার্ড ইউজ ইন দ্য সেন্টেন্স ইজ। তাহলে দেখো টায়ার্ড মানে কি ক্লান্ত, তাহলে এটি কি আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, কারণ আমরা অনুভব করতেছি খুব ক্লান্ত, তাহলে এখানে আমার কলম ক্লান্তিটাকে নির্দেশ করতেছে। আর নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাপ বা নাউনকে যদি মডিফাই করে তখন সেটা হয়েছে কি অ্যাডজেক্টিভ, আর এই ভেরি কলম এখানে হচ্ছে অ্যাডভার্ব। দেখো 23 নম্বর কি বলা আছে, দি ভার্ব অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, বিউটিফুলের ভার্ব কি বিউটিফাই, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, খ। এই বিউটিফুল কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, বিউটি কিন্তু আমাদের নাউন। তারপর দেখো 24 নম্বর কি বলা আছে, দি সিনোনিম অফ দ্য ওয়ার্ড হিউজ ইজ। তো দেখো হিউজ শব্দের অর্থ কি, হিউজ শব্দের অর্থ হচ্ছে বিশাল। আর এখানে দেখো স্যাংটিফাইড, স্যাংটিফাইড শব্দের অর্থ হচ্ছে পবিত্র। এখানে টিনি, টিনি মানে কি ক্ষুদ্র, একটা মাত্র অপশন দেখো কোলোজাল, এটা মানে হচ্ছে বিশাল। কারণ কি এই যে মোমেন্টারি, মোমেন্টারি শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে 24-এ অ্যান্সার হবে কত আমাদের গ। 25-এ বলা আছে দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড ইউনিক ইজ। ইউনিক শব্দের অর্থ কি অসাধারণ বা অতুলনীয়, তাহলে এর অ্যান্টোনিম কি হবে, সাধারণ হবে এরকম কিছু একটা, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, খ। কারণ কি দেখো পপুলার মানে কি জনপ্রিয়, আর ডিস্টিংটিভ মানে কি পার্থক্য সূচক, আর ডেসিডিভাস শব্দের অর্থ হচ্ছে ক্ষণ বা সময়। তাহলে ইউনিক যে হচ্ছে আমাদের অসাধারণ, এর অ্যান্টোনিম হবে কি সাধারণ, সেটি মিলে হচ্ছে আমাদের খ নম্বর অপশনের সাথে। তাহলে 25-এ অ্যান্সার করতে আমাদের খ হবে।